হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছে। তাহলে চলেন শুরু করা যাক। এই চ্যাপ্টারের শুরুতে আমাদের হিরো ইফেনকে দেখি। তাকে হেভেনলি দাও বলছিল, ইফেন তোমার সাহস তো কম নয়, স্বর্গ দাও পরম মহিমাকে অবজ্ঞা করো তোমার সাহস হলো কিভাবে, এবং আমাদের লক্ষাধিক দাও রক্ষাকারী দাওবাদীদের মারা সাহস হলো কিভাবে, এই অপরাধের মূল্য তোমাকে দিতে হবে। তখন ইফেনের হাতে থাকা তরবারি সামনে করে হেভেলি দাওকে বলেন, এই স্বর্গীয় পথ কখনো ও দুর্বলদের জন্য নয়, এটি কেবল শক্তি ও যোগ্য মানুষের অধিকার। আজকের এই রক্ষাকারী সংগ্রামে, এই যুদ্ধে যদি শেষ হাসি আমি হাসি, তবে আজ থেকে আমি হব স্বর্গীয় পথের একমাত্র অধিপতি। এরপর হেভেলি দাও এটা করে ইফেনকে বলেন, তাহলে এসো আজকের এই যুদ্ধে প্রমাণ করা যাক কে সবচেয়ে শক্তিশালী। তোমার শক্তি সত্যি স্বর্গকে কাঁপানোর ক্ষমতা রাখে, নাকি সবই ছিল তোমার শুধু অহংকার। ইফেন এটা করার জন্য এগিয়ে যায়, আর তারপরেই ধামাকা। এরপর সিন শিফট হয় একটা রুমে, বিছানা রূপ, যেখানে একটা মেয়ে আর আমাদের হিরো ইফেন ঘুমাচ্ছিল। তখন 3-4 বডিগার্ড দরজায় লাথি মেরে ইফেনকে বলে, ইয়ং মাস্টার, আপনি সত্যি সীমা অতিক্রম করেছেন, এমন কাজ করার সাহস আপনার হলো কিভাবে? তখন আমাদের হিরো ইফেন মনে মনে ভাবে, আমি কোথায় আছি? আমার শুধু মনে আছে আমি আমার হেভেনলি রিভলিউশনে ব্যর্থ হয়েছিলাম। এতক্ষণে তো আমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আমার দাও বিলীন হয়ে যাওয়ার কথা ছিল। তখন বডিগার্ড আমাদের হিরো ইফেনকে বলে, নড়াচড়া করার চেষ্টা করবেন না। এরপর সিনশিপ হয় মেইন হলে। আমাদের হিরো ইফেন ফ্লোরে হাঁটু ঠেকিয়ে বসেছিল। তখন পরিবার সদস্যরা ইফেনকে গালি দিয়ে বলে, এই পরিবারের এই লজ্জাজনক কর্মকাণ্ড আমাদের পরিবারকে, পারিবারিক মর্যাদা ও নৈতিকতাকে কলুষিত করেছে। আমার আশঙ্কা এখন বাকি 3 মহান পরিবারের কাছে এই পরিবার হাসির পাত্র পরিণত হবে। এই অপদার্থের কারণেই মোরং পরিবারের সঙ্গে আমাদের বৈবাহিক জোট ভেঙে গেছে। এমন এক বদমাসের হাতে এই পরিবারের ভবিষ্যৎ কখনোই তুলে দেওয়া যাবে না। এরপর আমাদের হিরো ইভেন মনে মনে ভাবে, তাহলে আমি এখন পৃথিবীতে আছি এই পরিবারের পরিত্যক্ত সন্তান, এক উচ্ছৃঙ্খল ও বিলাসী ভোগী, যার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছে। দুর্বলদের উপর অত্যাচার আর শক্তিশালীদের সামনে ভীতি হয়ে থাকে, আর এখন নিজের গর্তে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। মরুং পরিবারের সেই নারীকে লজ্জিত করার চেষ্টার মিথ্যা অপবাদে আমার ঘাড়ে চাপানো হয়েছে। এই পরিস্থিতিতে এখন যদি আমি 100টা সত্যি কথাও বলি, তবুও নিজেকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব হবে। তখন এই পরিবারের হেড ই কাং ইফেনকে বলে, আজ সমগ্র এই পরিবারের সামনে দাঁড়িয়ে বলো, তুমি কি তোমার জঘন্য অপরাধ স্বীকার করো, নাকি এখনো নিজেকে নির্দোষ দাবি করবে? এরপর ইফেন মনে মনে বলে, স্বর্গলোকের সম্মানিত ওমর শাসক, আমি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ এই অপমানজনক অবস্থায় ট্রান্সমাইগ্রেট হয়েছে। প্রতিরোধের ইচ্ছা থাকলেও কোনো লাভ নেই, কারণ এই দুর্বল ও অকেজ দেহ নিজের পক্ষে কথা বলার ক্ষমতা আর অবশিষ্ট নেই। তখন পরিবারের একজন সদস্য বলে, তুমি পরিবারের হেডের প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? এটা কি তোমার আচরণ ও শিষ্টাচার? এরপর অন্য সদস্য বলে, যেহেতু সে নিজের অপরাধ স্বীকার করতে অস্বীকার করছে, তাহলে এই অপদার্থকে অবিলম্বে পরিবার থেকে বহিষ্কার করা হোক। এই পরিবারের এমন আবর্জনা কোনো প্রয়োজন নেই। এরপর ই কাং ইফেনকে বলে, ইফেন, তুমি আমাদের পরিবার থেকে বের হয়ে যাও এখন। তখন এই মেয়েটি মনে মনে ভাবে, ইফেন, আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি, বারবার রক্ষা করেছি, কিন্তু এবার তোমার জন্য আমার আর কিছুই করার নেই। এখন তোমার ভাগ্য নির্ধারণ তুমি নিজেই করবে। এবং বলে, ইভেন, তুমি শেষ পর্যন্ত আমার হৃদয় ভাঙলে কেন? তখন এই লোকটি হেসে বলে, চমৎকার, এই পরিবারের সম্মান রক্ষার জন্য এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া দরকার ছিল। এরপর সব গার্ড ইভেনকে বলে, এই পরিবারের দরজা আজ থেকে তোমার জন্য চিরতরে বন্ধ, এখনো দাঁড়িয়ে আছো কেন? অবিলম্বে বের হয়ে যাও। তখন ইভেন রাগ হয়ে তার স্পিরিচুয়াল এনার্জি রিলিজ করে ভাবে, এখন তো সামান্য গার্ডরাও আমাকে অপমান করার সাহস দেখাচ্ছে, সীমা অতিক্রম করো না। যদিও এই দেহে দুর্বল, তবুও আমার ভিতরে এখনো এমন শক্তি আভা রয়েছে যা তোমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তখন সব গার্ড এনার্জির প্রেশারের কারণে ফ্লোরে হাঁটু ঠেকিয়ে বসে কাঁপতে কাঁপতে বলতে থাকে, এটা কি হচ্ছে? আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই। তখন এই লোকটি বলে, তুমি আসলে কি করতে চাইছো? এরপর ইফেন চলে যেতে থাকে আর বলতে থাকে, তোমরা খুব শীঘ্রই আজকের এই কাজের জন্য অনুতপ্ত হবে। তখন একজন তাচ্ছিল্য করে বলে, এই অপদার্থটা এখনো প্রতিরোধ করার সাহস দেখাচ্ছে। আরেকজন বলে, সত্যি সে এক জেদি ও একঘেয়ে আবর্জনা। এরপর সিন শিফট হয় রাস্তায়, যেখানে ইফেন যেতে তার হাতের স্পিরিচুয়াল এনার্জি দেখে মনে মনে বলে, তাহলে এটাই পৃথিবীর জগৎ। এখানে স্পিরিচুয়াল এনার্জি এতটাই দুর্বল যা কাল্টিভেশন জগতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হচ্ছে এই জীবনে
কাল্টিভেশন করার সাহস হবে না। হঠাৎ করে শখ হয়ে পিছনে ফিরে ভাবে, দাঁড়াও, এটা তো স্পিরিট স্টোনের আভা। পৃথিবীতে কি স্পিরিট স্টোনের অস্তিত্ব আছে? মনে হচ্ছে এই স্পিরিট স্টোনটি এই মেয়েটির কাছেই রয়েছে। আর আশ্চর্যের বিষয়, আমার মনে হচ্ছে যে আমি যেন তাকে আগে থেকেই চিনি। তখন ইফেন এই সুন্দরী মেয়েটিকে থামিয়ে বলে, তুমি মোনা না, তাই না? তখন মোনা ইফেনকে বলে, তুমি এখানে কি করছো? এরপর ইফেন মনে মনে ভাবে, মু পরিবারের কন্যা, যার মহান পরিবারের উত্তরাধিকারী মোনা। তখন মোনা তার চশমা ঠিক করে ইফেনকে বলে, আমি তোমাকে বহুবার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি, তারপরেও তুমি আমাকে বিরক্ত করার সাহস দেখাচ্ছ কেন? এরপর ইফেন মনে মনে বলে, এই জীবনের ইফেন নামের এই অপদার্থ একসময় সত্যি তাকে মন থেকে প্রপোজ করেছিল, কিন্তু এমন এক ব্যক্তি কি কখনো সফল হওয়ার যোগ্য হতে পারে? তখন ইফেন হাতের ইশারা দিয়ে মোনাকে বলে, না না, আমি তো আর কিছুই চাই না, শুধু ওই রত্নটি আমাকে দাও। এরপর বলে, এটা হাতছাড়া করা আমার পক্ষে কোনোভাবেই ঠিক হবে না। তখন মোনা ইফেনকে ইগনোর করে যেতে থাকে আর বলতে থাকে, দূর হও, আমাকে বিরক্ত করো না। তখন ইফেন মনে মনে ভাবে, আচ্ছা, আমি আগেই বুঝেছিলাম ব্যাপারটা এত সহজ হবে না, কিন্তু দুর্লভ স্পিরিট স্টোনটি আমি হাতছাড়া করতে পারি না। পরিস্থিতি বোঝার জন্য প্রথমে আমাকে তাকে অনুসরণ করতে হবে। এরপর তিনি শিফট হয় এই গাছের তলে, যেখানে ইফেন দাঁড়িয়ে মনে মনে ভাবছিল, হেভেনলি রিয়েলমের এক ইমমর্টাল আজ এখন বাস্তবে এক পিছু ধাওয়াকারী হয়ে গেছে। যাই হোক, এখানে সামান্য স্পিরিচুয়াল এনার্জি আছে, এটাই যথেষ্ট। আমি এখানেই কাল্টিভেশন করব। আমার পূর্বজন্মের সর্বশ্রেষ্ঠ কাল্টিভেশন मेरे पूर्व जन्म के सर्वश्रेष्ठ काल्टिवेशन पद्धतिगुलो अभी भी स्पष्टभावे मने आछे। इसके बाद एफएन गाछ के नीचे बैठकर स्पिरिचुअल एनर्जी लेने लगता है और कहता है, इस तरह स्पिरिचुअल एनर्जी लेते रहे तो किसी भी जगह कल्टीवेशन के लिए योग्य हो सकता है। यदि इस पृथ्वी की स्पिरिचुअल एनर्जी सीमित है, मैं इसे सर्वोच्च स्तर पर व्यवहार करूँगा। फिर कहता है, पहाड़ और नदी की सब शक्ति मेरे शरीर में आ जाओ। इस विश्व जगत की स्पिरिचुअल एनर्जी आपसे शुद्ध मेरी है। तब आसपास की स्पिरिचुअल एनर्जी इफेन के शरीर में जाने लगता है। इफेन मने मने कहता है, और नया एक जगत, नया एक शरीर और शून्य से शुरू होने वाला कैल्टिवेशन पथ। संभवतः तो यही वो स्वर्गीय परीक्षा है जो भाग्य ने मेरे लिए निर्धारित किया है। फिर खुश होकर कहता है, अवश्य से मैं सफल भावे बॉडी फोर्जिंग के प्रथम स्तर पर प्रवेश कर चुका हूँ। इस शक्ति के साथ पृथ्वी के अधिकांश मार्शल आर्टिस्ट मेरे पीछे होगी। तब इफेन को किसी की साहाଯ୍य की आवाज़ सुनाई देती है। ओह, मने मने कहता है, एक मिनट, भिला के पीछे से किसी की साहाଯ୍य की चित्कार सुनाई दे रहा है। एरपर सीन शिफ्ट होता है मोना के पास। कुछ गुंड उसे विरक्त कर रही थे। मोना गुंडों से कहता है, तुम कौन हो? तुम असल में क्या चाहते हो? टकला जनी सिंह हंसकर कहता है, लगता है गुजब बिल्कुल झूठ नहीं था। मु परिवार की बेटी की सुंदरता सत्य अतुलनीय। मोना उसे धमकी देता है, तुम जानबूझकर भी मु परिवार को अपमान करने की साहस कैसे कर सकते हो? याद रखो, चार महान परिवार की रस में आने पर इस दुनिया में तुम्हारा लिए कोई जगह नहीं बचेगा। टकला जनी सिंह मोना के हाथ पकड़कर कृपया हंसी से कहता है, मु परिवार ने ऐसा व्यक्ति को गुस्सा दे रही जिसके सामने चार महान परिवार भी कुछ नहीं। तुम्हारा पतन अब सिर्फ समय की बात है, फिर भी तुम मुझे धमकी दे रही हो। मोना डर कर कहता है, ये नहीं हो सकता। तब उसे इफेन देखता है और चिल्लाती है, इफेन, सत्य तुम हो, जल्दी मुझे बचाओ, नहीं तो ये लोग मुझे मार देंगे। तब इफेन हंसता है और कहता है, इंटरेस्टिंग, कुछ घंटे पहले तक तुम मुझे तुच्छ समझ रही थी और अब उसी तुच्छ इंसान से साहाଯ୍य मांग रही हो। तब मोना कहता है, मुझे बचाओ इफेन, मैं कसम खाता हूँ, बदले में तुम जो चाहो मैं दूंगी। तब इफेन हंसकर कहता है, बात तुम्हारे मुंह से निकल चुकी है तो ठीक है, मैं तुमको कुछ नहीं होने दूंगा।